আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমি জুনাইদ ইসলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেনস্টাইনের একজন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো তোমাদের যেহেতু সামনে এইচএসসি চলে আসছে, তোমাদের ফাইন্যান্স সেকেন্ড পেপারে আসলে খুব বেশি থিওরিটিক্যাল পড়াশোনা। তো থিওরিটিক্যাল পড়াশোনা মানে কি? মানে হচ্ছে যে যেহেতু সময় কম, আমার সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। সিলেক্টিভ পড়াশোনার জন্য তোমার আসলে জানতে হবে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো সেই সাপেক্ষে আমরা আসলে আমরা তো কেউ আসলে সবাই সবাই তো আর জ্যোতিষী না। সো আমরা রেদার হচ্ছে কীভাবে ডিসিশন নিই যে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে কম কোয়েশ্চেন আসে। আমরা আসলে দেখি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বোর্ড কোয়েশ্চেন বলো অথবা হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনই যদি দেখো যে বোর্ড কোয়েশ্চেনগুলোতে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা কম ইম্পর্টেন্ট, এই টপিক টিচারদের কাছে বেশি পছন্দনীয়, কারণ তারা এখান থেকে বেশি কোয়েশ্চেন করে, ওই টপিকগুলো থেকে একটু কম করে। তোমার প্রিভিয়াস নলেজ বা আগে যেগুলো পড়ছিলা বা আগে হয়তো বা কোনো একটা সময় পড়ছিলা, সেই নলেজ থেকে তুমি যদি ওই মানে টপিকগুলো থেকে আসেও, তাহলে তুমি যাতে অ্যান্সার করতে পারো। ওকে, বাট সময় স্বল্প, আমাদের বেশি ফোকাস দিতে হবে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে। তো চলো শুরু করি। ওকে, সো ফার্স্ট অফ অল ফাইন্যান্স সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। সো এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আসলে পুরা বইয়ের আসলে টপিকগুলাই একটু করে আসে। ওকে, সো এই চ্যাপ্টার থেকে আসলে ক খ গ গহের জন্য জেনারেলাইজ কোয়েশ্চেন আসে, ইজি কোয়েশ্চেন আসে। বাট তুমি যখন সেকেন্ড পেপার পুরাটা বই শেষ করে ফেলো, তখন তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইজি মনে হয়, কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক তুমি পরবর্তী চ্যাপ্টারগুলোতে কি বেশি ডিপলি পড়াশোনা করছো। সো এনিওয়েজ, সো ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কাকে বলে, ব্যাংকার কাকে বলে, এই তিনটা সম্পর্কে তোমরা দিনে মোটামুটি ভালো নলেজ রাখো। বাট তারল্য কাকে বলে এটা তুমি কনসেপ্ট বুঝো, কিন্তু সংজ্ঞাটাও জানতে হবে। ধরো একক ব্যাংক কি, শাখা ব্যাংক কি, চেইন ব্যাংকিং কি জিনিস, গ্রুপ ব্যাংকিং কি জিনিস, এগুলা প্রত্যেকটাই কি খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর সঞ্চয় ব্যাংকিং কি জিনিস, বিনিয়োগ ব্যাংকিং কি জিনিস, মিশ্র ব্যাংকিং, মার্চেন্ট ব্যাংকিং, স্বায়ত্তশাসিত ব্যাংক কি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি, বিশেষায়িত ব্যাংক কি, তালিকাভুক্ত ব্যাংক কি, গার্নিশে আদেশ কি। সো এই সব ধরনের ব্যাংকের প্রকারভেদ বলতে ব্যাংকের নামসমূহ, মানে কোনটা কোন শ্রেণী বিভাগে পড়ছে, এটুকু নলেজ রাখলেই তুমি কি অ্যান্সার করতে পারো। ওকে, তারপর আসি মোটামুটি যারা পাস মার্কস তুলতে চায় তাদের জন্য ব্যাংকের ধারণা ও মডেল বুঝতে হবে। ব্যাংকের ধারণা আর কি, ব্যাংক আসলে উৎপত্তি থেকে আসছে, ব্যাংক কেন উৎপত্তি হয়েছে, ব্যাংক আসলে কি কি সুবিধা সৃষ্টি করতেছে, ব্যাংকের আসলে কাজ কি, সরি। সো ব্যাংক সম্পর্কে একটা বেসিক নলেজ রাখতে হবে। তারপর আসি কি ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের বৈশিষ্ট্য কি আর ব্যাংকের কার্যাবলী কি। তো এই তিনটা জিনিস মিনিমাম তোমার জানতে হবে এই চ্যাপ্টার থেকে, তুমি যদি অ্যান্সার করার চিন্তা করে থাকো। তারপর আসি যে তোমার যারা প্লাস পেতে চাও, তারা তোমার একটু ডিপ পড়াশোনা করতে হবে। তাদের কাজ হচ্ছে কি প্রকারভেদগুলা জানা। এই প্রকারভেদগুলা জানাটা একটু হ্যাসেল, কারণ আসলে অনেকগুলো প্রকারভেদ, তো কোনটা থেকে আসলে কোনটার মধ্যে পড়ে, এটা আসলে পুরোটাই আসলে কি তুমি যত বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তোমার ব্রেন অটোমেটিকলি কি ক্যাচ করতে পারবে যে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর মাইন্ড মানে চেষ্টা করবা যে তোমার বইয়ের মধ্যে যেহেতু শ্রেণীবিভাগ চার্টটা আছে, শ্রেণীবিভাগ চার্টটার দিকে তুমি বারবার তাকাবা। বারবার তাকালেও তোমার মাথার মধ্যে থাকবে যে হ্যাঁ, আমি বইয়ের এই পেজের এই অংশে এই শ্রেণীবিভাগটা এটার আন্ডারে দেখছিলাম। তাহলে তুমি মেমোরাইজ করার চেষ্টা করতে পারবে, আর কি মেমোরাইজ করতে পারবে আর কি। তো টোটাল ডিপেন্ড করে তুমি আসলে কতবার এই শ্রেণীবিভাগগুলা গো থ্রু করছো আর কি। তারপর আসি একক ব্যাংক, গ আর ঘতে একক ব্যাংক শাখা ব্যাংক নিয়ে কি অনেকবারই কোশ্চেন এসে থাকে আর কি। সো এই দুইটা ব্যাংকের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলো জানা উচিত। তারপর হচ্ছে আর একটু যারা পড়াশোনা করতে চাচ্ছ বা আর একটু ডিপলি যারা জানতে চাও, তারা হচ্ছে এই চ্যাপ্টারের যে লাস্টে কি কিছু ডিপ আলোচনা আছে, যে কি ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাংক আইন 1911 সালের যে আইনটা, এরপরে কি বিআইএস প্রবর্তন, গার্নিশা আদেশ ও ফলাফল। সো এগুলো সম্পর্কে একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। ওকে, তারপর আসে কেন্দ্রীয় ব্যাংক। সো কেন্দ্রীয় ব্যাংক থেকে আসলে প্রত্যেক বছর 100% একটা কি দুইটা কোশ্চেন থাকেই। সো এই চ্যাপ্টারটা আসলে কেউ স্কিপ করার কথা ভাইবো না, কারণ কেন্দ্রীয় ব্যাংক স্কিপ করা আসলে তুমি মনে হবে যে তুমি দুইটা তিনটা সৃজনশীল হাতছাড়া হয়ে গেছে আর কি, বুঝছো। সো এই চ্যাপ্টারটা থেকে তোমার আসেও খুব কোশ্চেন, কিন্তু জেনারেলাইজড কোশ্চেন আসে যেগুলো সম্পর্কে তুমি পুরো চ্যাপ্টার জুড়ে কয়েকবারই পড়ছো। যেমন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এটার মেন উদ্দেশ্য কি,
বাংলাদেশ ব্যাংক কি জিনিস, তালিকাভুক্ত ব্যাংকগুলা কি, বিহিত মুদ্রা কি, কাগজের মুদ্রা কি, তারপর ঋণ নিয়ন্ত্রণ কে করে বা ঋণ নিয়ন্ত্রণ কেন করা হয়, এরপর হচ্ছে ব্যাংক হার কি, ব্যাংক হার নীতি কি, জমার হার পরিবর্তন নীতি কি, এগুলো জানতে হবে। খোলা বাজার নীতি কি, মানে ঋণ নিয়ন্ত্রণ 3 রকম, তো তিনটা প্রকার তোমার জানতে হবে। তারপর সরি 2 রকম, 2 ভাবে ঋণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, তো এদের প্রকারভেদগুলো জানতে হবে। তারপর ঋণ বরাদ্দকরণ নীতি, তারপর ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, বিকাশ ঘর বলে নিকাশ ঘর, তারপর হচ্ছে নগদ ব্যবসা, নগদ, যাই হোক আমি জানি না এটা কি। সো মুদ্রাস্ফীতি কাকে বলে এটা তোমার জানতেই হবে, আর এটার ফুল ফর্ম কি। ওকে, তো এটা আমি প্রায় সময় দেখছি আসতে, বুঝছো, সৃজনশীল বলো এমসিকিউ বলো প্রায় সময় আসছে, এটা ফুল ফর্ম সহ সংখ্যাটা মাথায় রাখো। সো এগুলো হচ্ছে মিনিমাম তোমার বেয়ার মিনিমাম, যেটা একদম বেয়ার মিনিমাম, মানে এগুলো তোমার জানতেই হবে এই চ্যাপ্টার থেকে তুমি যদি কোয়েশ্চেন করার চিন্তা করে থাকো। ওকে, তারপর আসি যে বোর্ড পরীক্ষা পাশ করার জন্য মিনিমাম তোমার যে জিনিসগুলো তোমার জানা উচিত। ফার্স্ট অফ অল, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, মানে কেন্দ্রীয় ব্যাংক কি জিনিস, কেন্দ্রীয় ব্যাংকের পাওয়ার, কেন্দ্রীয় ব্যাংক কেন এক্সিস্ট করে, কেন্দ্রীয় ব্যাংক আসলে কি কাজ করে, সেটার মিনিমাম যে নলেজটা আছে সেটা তোমার এই যে কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধির মধ্যে জানতে পারো। তারপর কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য আর কার্যাবলী। সো এই দুইটা হচ্ছে মানে অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার গ মানে মানে গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, খতেও আসতে পারে। ওকে, এবার আসি হচ্ছে একটু ডিপ পড়াশোনায়। সেখানে হচ্ছে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের কি সম্পর্ক, মুদ্রা বাজার কেন অভিভাবক, কেন্দ্রীয় বাজার মুদ্রা বাজারের অভিভাবক, এরপর তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি হতে হবে, যে বৈশিষ্ট্যগুলো তারা ফিল আপ করলে তারা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নাই, রাদার হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকের মধ্যে পার্থক্য। সো কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশের ব্যাংক মানে বলতে এখানে ইদার কোশ্চেন আসবে যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের পার্থক্যটা লিখতে বলতে পারে। ওকে, এবার আসি আরেকটু যারা ডিপ পড়াশোনা করতে চাও তারা ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে অবশ্যই জানবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মানে ঋণ নিয়ন্ত্রণের কয়েক পদ্ধতি আছে, এটা গুণগত আর এটা কি সংখ্যাত্মক। তো সংখ্যাত্মক পদ্ধতিগুলো থেকে আসে কোশ্চেন, সংখ্যাত্মক পদ্ধতি আর গুণগত পদ্ধতি। তো এই টপিকটা খুব বেশি কি পপুলার এবং ইম্পর্টেন্ট, মনে রাখা ইজি, মজা করে মনে রাখা যায়। সো এবার আছে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আমরা দেখি। সো বাণিজ্যিক ব্যাংকের থেকে যেই ধরনের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের সাথে কিছুটা রিলেটেড। ওকে, সো ফার্স্ট অফ অল বাণিজ্যিক ব্যাংকের আওতা পরিধি, বাণিজ্যিক ব্যাংক কেন এক্সিস্ট করে, বাণিজ্যিক ব্যাংক কী সুবিধা দিয়ে থাকে, বাণিজ্যিক ব্যাংক আসলে কী ধরনের কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে, এগুলো সম্পর্কে বেসিক নলেজটা তোমার রাখতে হবে। তারপর বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, মূলনীতিগুলো জানতে হবে, আর কার্যাবলীগুলো মোটামুটি আইডিয়া রাখো। ওকে, বাট মূলনীতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এটা জানতে হবে। আত্মরক্ষার হাতিয়ার কি, এরপর বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহ, উৎসগুলো কি কি, এগুলো জানতে হবে। ওকে, তো এগুলা অবশ্যই মাথায় রাখো। আর হচ্ছে আরও ডিটেল যারা জানতে চাও, এখানে এটিএম বলতে মানে বাণিজ্যিক ব্যাংকের যে মানে ডিজিটাল পদ্ধতিগুলো আছে, যে বাণিজ্যিক ব্যাংক আসলে এটিএম এর মাধ্যমে কি কি উপযোগ সৃষ্টি করে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কি উপযোগ সৃষ্টি করে, দ্রুত বিনিময়ের মাধ্যম হিসেবে কীভাবে কাজ করে, সেইগুলো সম্পর্কে ডিপ জানার জন্য যদি জানতে চাও তাহলে আর একটু ডিপ পড়াশোনা করতে হবে। তারপর ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটা কতেও আসে খুব বেশি, খতেও আসে খুব বেশি। ওকে, এবার আসি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব চ্যাপ্টারটা খুব ইজি, এটা হচ্ছে আমার খুব ফেভারিট চ্যাপ্টার ছিল, যখন আমি প্রত্যেকবারই অ্যান্সার করতাম, কারণ প্রত্যেকবার সেম জিনিসই আসে। চলতি হিসাব কাকে বলে, চলতি হিসাব সম্পর্কে, সঞ্চয় হিসাব সম্পর্কে, স্থায়ী হিসাব সম্পর্কে জানলেই তুমি এই চ্যাপ্টার অ্যান্সার করতে পারো। এই মানে এই চ্যাপ্টার থেকে কিছু আসলেই অ্যান্সার করা যায়। ওকে, সো ব্যাংক হিসাব বিবরণীটা জানতে হবে, নমুনা স্বাক্ষর কাকে বলে জানতে হবে, ক্যাশ বই কাদের দেয় কাকে দেয় না, আর চেক বই কাদের দেয় কাকে দেয় না, এগুলো জানতে হবে, আর কাকে বলে এগুলো জানতে হবে। স্থায়ী আমানত রসিদ মানে যারা হচ্ছে মানে এফডিআর মানে যারা হচ্ছে স্থায়ী হিসাব করে তাদেরকে দিয়ে থাকে, জমার রসিদ বই, চলতি হিসাব, বিশেষ চলতি হিসাব, সঞ্চয় হিসাব, বিশেষ সঞ্চয় হিসাব, বিমা সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, কেওয়াইসি ফর্ম অনেকবার আসে, নো ইউর কাস্টমার। সো এই চ্যাপ্টার থেকে আসলে তুমি রিডিং পড়তেই মজা লাগে, তুমি এই চ্যাপ্টারটা তুমি যদি একবার রিডিং পড়ে থাকো, আই ডোন্ট থিঙ্ক যে তুমি সেকেন্ড টাইম এই চ্যাপ্টারটা ভুলবা কখনো, খুবই ইজি একটা চ্যাপ্টার।
সো এটার মধ্যে আসলে খুব বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই, বাট এটা থেকে কোশ্চেন আসলে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবা। সো এটা মিনিমাম যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে ব্যাংক হিসাবের খোলার গুরুত্ব কী, আর তুমি কী কী সুবিধাগুলো পাবা, তারপর নিয়ম কী, আর নমুনা স্বাক্ষর কার্ড কি, এটা চ্যাপ্টার শুরুর দিকে থাকে। তারপর যেটা হচ্ছে তোমার হচ্ছে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মানে এই চ্যাপ্টারের জন্য মিনিমাম, সেটা হচ্ছে কি পাস বই, তারপরে ব্যাংকের মানে হিসাবের প্রকারভেদ, চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয়ী হিসাব, তারপর পরিচালনাগুলো কী কী। সো আর টু ডিপ যদি পড়াশোনা করতে চাও তাহলে বন্ধের নিয়ম আর কি গোপনীয়তা, যে ব্যাংক যে তোমার গোপনীয়তা রক্ষা করে সেটা সেটা সম্পর্কে জানলাম। সো পরবর্তীতে আমরা যদি পরের চ্যাপ্টারে দেখি, এই চ্যাপ্টারগুলো একটু কমপ্লিকেটেড, এটার পর থেকে চ্যাপ্টার 6-এর পর থেকে চ্যাপ্টারগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আসে যে চেক, বিনিময় বিল আর অঙ্গীকারপত্র। সো এটার জন্য তোমার আসলে অহরহ ওকে অনেক রকমের চেক, অনেক রকমের বিল, অনেক অনেক রকমের অঙ্গীকারপত্র আছে, সেগুলার যে মানে বেসিক সংজ্ঞাগুলা সেগুলা মানে জানতে হবে। সো ফার্স্ট অফ অল চেক কাকে বলে আমরা জানি। সো আদিষ্ট, আদেষ্টা, আদিষ্ট, এরপরে গ্রাহক। সো চেকের এই কয়েকটা পক্ষ সম্পর্কে তোমার জানতে হবে। চেকের প্রভাব কি, বাহক চেক কি, হুকুম চেক কি, দাগকাটা চেক কি, বিশেষ দাগকাটা চেক কি, এই সবগুলো সম্পর্কে জানতে হবে। মার্চেন্ট চেক, ভ্রমণ চেক, এগুলো সম্পর্কে জানতে হবে। মানে মোট কথা এখানে যেগুলো আছে আমি আবারও বলবো, এখানে যে টপিকগুলো আছে এগুলো মিনিমাম টপিক, এগুলো তোমার জানতেই হবে। লাখ লাগবে, পেয়ে যাবে, কম পড়ার সম্ভাবনা খুব বেশি, বাট এগুলো থেকে আসবে এটুকু কনফিডেন্স মোটামুটি আছে। এবার আসি চেকের বৈশিষ্ট্য, বিনিময় বিলের বৈশিষ্ট্য, এগুলো তোমার মানে জানতে হবে, যেহেতু এই চ্যাপ্টারটা আসলে এগুলো নিয়েই। অঙ্গীকারপত্রের বৈশিষ্ট্য, চেকের পক্ষসমূহ, চেকের পক্ষসমূহ ইম্পর্টেন্ট একটা জিনিস, ওকে পক্ষসমূহটা জানতে হবে, এটা খ আর গ এর জন্য ইম্পর্টেন্ট। তারপর আসি চেকের প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে যেগুলো আছে হুকুম চেক, বাহক চেক, দাগকাটা চেক, এর সুবিধা অসুবিধা। সো তুমি যদি এই যে এইটা যদি পড়ে যাও তোমার আসলে লাইফ সেভ হওয়ার অনেক সুযোগ আছে। মানে এই চ্যাপ্টার থেকে আসলে এই বাহক চেক বা দাগকাটা চেকের মধ্যে সীমাবদ্ধ রাখে মাঝে মাঝে, যদি কোশ্চেন ইজি করতে চায় টিচাররা। এরপর যদি আর একটু কমপ্লিকেটেড যেভাবে জানতে চাও তাহলে বিনিময় বিল আর অঙ্গীকারপত্র সম্পর্কে একটু ডিপ পড়াশোনা করতে হবে। এগুলো কাকে বলে তুমি পারো, বাট এদের মধ্যে পার্থক্য লেখার মতো নলেজ তোমার হয়তো বা নাও থাকতে পারে। তো একটু পড়াশোনা করে এদের মধ্যে পার্থক্যটা জানার চেষ্টা করতে পারো। এবার আসি ব্যাংক তহবিলের উৎস, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল যেগুলো আসে তোমার মিনিমাম, যে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করার জন্য মিনিমাম যেগুলো জানতে হবে, ঋণ মঞ্জুরে গ্রাহকের চরিত্রের গুরুত্ব বিবেচনা করো। তো আর ব্যাংক তহবিল বলতে কি বুঝো, মানে এই চ্যাপ্টারের মেইন এসেন্স যেটা। তারপর বাণিজ্যিক ব্যাংকের তহবিল মুখ্য খাত কোনটি, তারপর ব্যাংক কখন অতিরিক্ত জামানত গ্রহণ করে, ঋণ বিশ্লেষণে আবেদনকারীর ক্ষেত্রে বিবেচ্য মুখ্য বিষয়গুলো কি কি। সো এগুলো হচ্ছে তোমার মিনিমাম নলেজ রাখা ম্যান্ডেটরি। তারপর হচ্ছে আরও ডিপ স্টাডিতে যেতে হবে, যে ঋণের জামানত বাধ্যতামূলক কেন হয়ে থাকে, মানে সব ঋণে জামানত কেন বাধ্যতামূলক না, অব্যক্তিক জামানত কি বোঝায়, ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ঋণদানে কোন ধরনের জামানত দিতে হয়, তো সেখানে আরও স্পেসিফাই করে দিছে, ওকে। তারপর হচ্ছে জামানত হলে ঋণের নিশ্চয়তা, ব্যাংক ঋণ মঞ্জুরকালে তারল্য অন্যতম কেন বিবেচনা করে থাকে, কারণ ব্যাংকে গ্রাহকের চাহিদা মতো অর্থ পরিশোধ করতে হয়। তারল্য মুনাফার মধ্যে সামঞ্জস্যতা ব্যাংকের মূল লক্ষ্য, এটা ইম্পর্টেন্ট। জামানত কীভাবে ঋণ দিয়ে কুঋণ থেকে রক্ষা করে থাকে তা ব্যাখ্যা করো। এইটা যদি তুমি জানো তাহলে হচ্ছে ওই যে মোটামুটি এই কোশ্চেনগুলার লাস্টের এই কোশ্চেনগুলার মোটামুটি একটা আইডিয়া তোমার আছে, ওকে। মানে এই কোশ্চেনগুলোর আইডিয়া মানে অ্যান্সার যদি তুমি জানো তাহলে কি তুমি এই কোশ্চেনের অ্যান্সার এমনিই জানবা আর কি, এটার জন্য আলাদা করে পড়তে হয় না আসলে। এবার আসি একটা কমপ্লিকেটেড চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটা আসলে অনেকেই স্কিপ করে থাকে, ওকে। তো স্কিপ করার কারণ হচ্ছে এই বৈদেশিক বিনিময় হার নির্ণয়, তারপরে বৈদেশিক বিনিময় হার, তারপরে বৈদেশিক মুদ্রা, এইসব কনসেপ্ট থাকার কারণে মানে রিডিং পড়তে আলসামি লাগে অনেকের, বুঝতে আলসামি লাগে অনেকের। বাট এই চ্যাপ্টার থেকে ইউজুয়ালি কোশ্চেন খুব ইজি আসে, ওকে। কারণ এইটাতে আসলে এত বেশি প্যাঁচাইছে যে প্যাঁচানোর পরেও ঘুরে ফিরে একটা টপিক নিয়ে আলোচনা করে, ওকে। তো সেই জন্য আসলে তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা যে এই চ্যাপ্টার থেকে ইজি কোশ্চেন আসে।
সো এখন যদি দেখি যে ব্যাংকের বিনিময় বলতে কি বুঝি, ব্যাংক টু ব্যাক প্রত্যয়পত্র বলতে কি বুঝি, বৈদেশিক বিনিময় হার নির্ণয়ের জন্য আধুনিক তত্ত্বটি কি, এটা তোমার মিনিমাম জানা উচিত এই চ্যাপ্টার থেকে যদি অ্যান্সার করতে চাও। আধুনিক তত্ত্বটি সম্পর্কে লিখো। প্রত্যয়পত্র কাকে বলে, রেমিটেন্স কাকে বলে, আমদানি ভিত্তিতে রেমিটেন্স কিভাবে সাহায্য করে থাকে, ফ্যাক্টরিং বলতে কি বুঝো সেটা, ফ্যাক্টরিং বলতে কি বুঝো এটা ক খ এর জন্য কি ইম্পর্টেন্ট। তারপর আমদানি রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে বিনিময় হার নির্ণয় কেন গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঘূর্ণায়মান প্রত্যয়পত্র কাকে বলে, কখন বিনিময় হার নির্ণয় করতে হয় আর নির্ধারিত হয়। তারপর প্রত্যয়পত্র ছাড়া বা এলসি ছাড়া কি বাণিজ্য কি সম্ভব কিনা, এটা খুবই টাফ একটা কোয়েশ্চেন, ইভেন রেয়ারলি আসে। বাট তুমি প্রত্যয়পত্র সম্পর্কে, তুমি প্রত্যয়পত্রের কনসেপ্টটা যদি ঠিক মতো বুঝো, মানে বিগিনিং টু এন্ড, তাহলে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করা তোমার জন্য খুবই ইজি। স্বর্ণমান ব্যবস্থা বলতে কি বুঝো, এটা হচ্ছে ওই বিনিময় হার নির্ণয়ের মধ্যে পড়ে। আর প্রত্যাহারযোগ্য ও অপ্রত্যাহারযোগ্য প্রত্যয় বলতে কি বুঝো। এবার আসি ফ্যাক্টরিং এর চেয়ে ফোরফিটিং এর কার্য ব্যাপকতা কেন, এটা ওই যে আর ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ যদি যাইতে চাও বা ডিপ পড়াশোনা করতে চাও তাদের জন্য। তো বিশ্বায়নের যুগে বৈদেশিক বিনিময়ের গুরুত্ব কেন, সেটা খুবই জেনারেলাইজ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যদিও ডিপ, বাট তুমি এটা খুবই ইজিলি অ্যান্সার করতে পারো তোমার প্রিভিয়াস নলেজের আলোকে, বাট কারণ এটা প্রায় সময় আসতে দেখছি আমি। ওকে, ওকে। সো এবার আসি ইলেকট্রনিক ব্যাংকিং বা আধুনিক ব্যাংকিং। এটাও আমাদের অনেকের ফেভারিট কোশ্চেন বা ফেভারিট চ্যাপ্টার, বাট দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করার মতো কিছু মাথায় আসে না, কারণ দেখা যায় যে বইয়ে খুবই ছোটো ছোটো কনসেপ্ট লেখা। ওকে, ডেবিট কার্ড কাকে বলে, ধরো কোশ্চেনে মানে গ এর জন্য আসছে, গ এর অ্যান্সার হচ্ছে ধরো ডেবিট কার্ড সম্পর্কে তোমার লিখতে হবে, আর ডেবিট কার্ড সম্পর্কে তোমার লেখার মতো আসলে তোমার মাথায় ইনাফ ইনফরমেশন নাই, কারণ বইয়ে এত কিছু লেখা নেই। সো এর একটা সমস্যা, বাট এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করাটা একটু ইজি। ইলেকট্রনিক ব্যাংকিং, গতানুগতিক ব্যাংকিং মানে আগের নিয়ম আর কি, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন র্যাঙ্কিং, ওয়ান স্টপ সার্ভিস, এটা আসে প্রায় সময়, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং। তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এরকম কোশ্চেনই থাকে। আর হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ফুল ফর্ম জানি না, স্বয়ংক্রিয় নিকাশঘর বা অটোমেটেড ক্লিয়ারিং হাউস সম্পর্কেও জানি না। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে তোমার মিনিমাম যা জানতে হবে যে ব্যাংকারদের প্রতি গুরুত্ব, গ্রাহকদের প্রতি গুরুত্ব মিনিমাম জানতেই হবে, কারণ প্রায় আসে গ আর গতে গ্রাহকের প্রতি গুরুত্ব প্রায়ই আসে। এবার আসি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা অসুবিধা নেই, অবশ্যই সুবিধাগুলো আর কি। এবার স্বয়ংক্রিয় নিকাশঘর, হোম ব্যাংকিং, আন্তঃ ব্যাংকিং ক্লিয়ারিং হাউস, এটা হচ্ছে একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ডিপ আন্ডারস্ট্যান্ডিং না মানে এটা আসলে ক্লিয়ারিং হাউস সম্পর্কে তোমরা যারা জানো, অটোমেটিক ক্লিয়ারিং হাউস সম্পর্কে তোমরা এমনি লিখতে পারো। ওকে, সুইফটের গুরুত্ব আন্তর্জাতিক ব্যবসায়, এটা যারা একটু ডিপ পড়াশোনা করতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসি বিমায়। তো বিমা তুমি কি করবা, তো বিমা থেকে তোমার অ্যান্সার কম বেশি করাই লাগে, তো সেই সাপেক্ষে বিমা চ্যাপ্টারগুলোকে স্কিপ করার কোনো চান্সই নাই। সো তুমি হচ্ছে জীবন বিমা আর এই বিমা, এই দুইটা চ্যাপ্টার মানে বিমার এই চ্যাপ্টারটা আর জীবন বিমা, এই দুইটা চ্যাপ্টার তুমি তাহা মুখস্থ করো, চেষ্টা করো যে কিছুই স্কিপ না করার, যাতে যে কোনোভাবে তুমি দুইটা কোশ্চেন অ্যান্সার করে আসতেই পারো। ওকে, এবার আসি বিমা কাকে বলে, ঝুঁকি কাকে বলে, নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি কি, নৈতিক ঝুঁকি কোথায় কাজ করে, বিমা ঝুঁকি আছে, বিমা চুক্তি আছে, বিমা যোগ্য স্বার্থ আছে ইম্পর্টেন্ট, সদিশ্বাসের নীতি, এই ধরনের মানে আমরা জানি এগুলা কি জিনিস, সদিশ্বাসের নীতি কি জিনিস, স্থলাভিত্তিকরণ নীতি কি জিনিস। ওকে, সেগুলো আমরা জানি, আমরা বুঝি, আমরা পারি, কিন্তু আসলে সংজ্ঞা লিখতে পারতে হবে। ওকে, আনুপাতিক সাহায্য নীতি, জীবন বিমা, নিট বিমা, দায় বিমা, প্রিমিয়াম কি জিনিস, আইডিআরএন ফুল ফর্ম, এগুলো মিনিমাম যাই না। এবার আসি বিমা সম্পর্কে তোমার বেসিক যেটা জানতেই হবে, বৈশিষ্ট্য আর গুরুত্ব। ওকে, আরও বেশি যেটা ইম্পর্টেন্ট সেগুলো কি মূলনীতিগুলো। সো বিমা থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার মতো কিন্তু এইটাই, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু কি মূলনীতি থেকেই আসে বেশিরভাগ। এবার হচ্ছে বিমা চুক্তি কিভাবে করে, আচ্ছা দুইবার আসছে বৈশিষ্ট্যগুলো কি কি, আর বিমাযোগ্য স্বার্থ কি। আচ্ছা, বিমাযোগ্য স্বার্থ এখানে তোমার হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে, যে মানে তোমার
উদ্দীপকের মধ্যে একটা কাহিনী বলছে, একটা গল্প বলছে, গল্প থেকে তোমার বের করতে হবে এখানে কি ওই ব্যক্তির বিমাযোগ্য স্বার্থ আছে কিনা। অথবা তোমার অ্যান্সারটা হবে এরকম যে মিস্টার এক্সের বিমাযোগ্য স্বার্থ থাকায় যোগ্য স্বার্থ থাকায় মিস্টার এক্স ওই সম্পদের উপরে বিমা করতে পারবেন। ওকে, সো এটাই তোমার প্রুফ করতে হবে। সো এটার জন্য তোমার বিমাযোগ্য স্বার্থের কনসেপ্টগুলো বুঝতে হবে। তারপরে সদিশ্বাস, পরম বিশ্বাসের চুক্তি বা সদিশ্বাসের চুক্তি, এটা ইম্পর্টেন্ট। ক্ষতিপূরণের চুক্তি, বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি, মানে জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি, না সরি বিমা ক্ষতিপূরণের চুক্তি, এটা তোমার জানতে হবে। স্থলাভিষিক্তকরণের নীতি বুঝতে হবে। আচ্ছা, বিমা শ্রেণীবিভাগ হচ্ছে আরটু ডিপ যারা পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য কি শ্রেণীবিভাগগুলা জানতে পারো। অনেক রকমের বিমা আছে তো, সো এটা চাইলে স্কিপ করতে পারো, কারণ বিমা চ্যাপ্টার থেকে শ্রেণীবিভাগ সম্পর্কে আসে বাট খুবই কম আসে আর কি। ওকে, এবার আসি জীবন বিমা। জীবন বিমা থেকে আসলে কি বলবো, জীবন বিমা চ্যাপ্টারটা কমপ্লিকেটেড, ইটস ট্রু, বাট কখন কোন জায়গা থেকে কোশ্চেন আসে এটা খুবই প্রিডিক্ট করাও খুব কঠিন। বাট আমরা প্রিভিয়াস ইয়ারগুলো থেকে এই কয়েকটা কোশ্চেন খুব রিপিটলি আসতে দেখছি। সো এগুলো তোমরা দেখতে পারো যে জীবন বিমার কয়েকটা প্রকারভেদ থাকে, যৌথ, গোষ্ঠী, পূর্ণ, দ্বৈত, সামরিক। সো এগুলো প্রত্যেকটার তুমি সংজ্ঞা জানবা, সংজ্ঞা জানলেই তুমি কি পরীক্ষার হলে লিখতে পারবা। ইভেন গ আর গহের জন্যও কি তুমি লিখতে পারবা। তারপরে বোনাস কি, সমর্পণ মূল্য কি জিনিস, এটা সম্পর্কে মাঝে মাঝে কোশ্চেন আসে। উত্তরাধিকার সনদ, জীবন বীমা কি নিশ্চয়তার চুক্তি, এটা মানে আস্তে আস্তে মানে একদম অবস্থা খারাপ করে ফেলছে। জীবন বীমা যে নিশ্চয়তার চুক্তি, এটা প্রায় আসে, এটা তোমার এমসিকিউতে আসে, কতেও আসে, খতে আসে, গতেও আসে, ঘতেও আসে, সব জায়গায় আসে। তো মিনিমাম যেগুলো জানতে হবে, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, আজীবন বীমাপত্র কি জিনিস, মেয়াদি কি জিনিস, সামরিক কি জিনিস। তারপর আর টু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা A+ নিশ্চিত করার জন্য যৌথ আর যুগ্ম বীমা কি, এটা সম্পর্কে তোমার প্রায়ই আসে গতে। এটা যৌথ বীমা, যুগ্ম বীমা, এরপর হচ্ছে দ্বৈত বীমা, এগুলো সম্পর্কে প্রায়ই আসে। গোষ্ঠী বীমা, দ্বৈত বীমা যেটা বললাম যে এটা সম্পর্কে প্রায়ই আসে। ওকে, তো আবার হচ্ছে দাবি আদায়ের পদ্ধতি। সো অনেক সময় এই কোশ্চেনটা আসে, দাবি আদায়ের পদ্ধতি, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসার্ন, প্লাস খুব কঠিন কিছু না, রিডিং পড়লেই তুমি কি লিখতে পারবা। এগুলা হচ্ছে হার নির্ণয়, এটা খুবই রেয়ারলি আসে, মৃত্যুপুঞ্জি সম্পর্কে রেয়ারলি আসে। এগুলো আসলে ক্ষয়ের জন্য বা কয়ের জন্য ইম্পর্টেন্ট বেশি। আর পুনর্বিমা সম্পর্কে তুমি আসলে এটা আসলে এই ক্যাটাগরিতে পড়বে, একদম লাস্টের ক্যাটাগরিতে চলে গেছে সামহাও। আচ্ছা, এবার আসি নৌবিমা। নৌবিমা হচ্ছে যে তুমি সেম নৌবিমার জন্য একটু সিলেক্টিভ পড়াশোনা করো, নৌবিমা, অগ্নিবিমা, ওকে, আর হচ্ছে মানে আদার্স যে বিমাগুলো আছে সেগুলোর জন্য। সো পণ্য নিক্ষেপণ বা জেটিসন, এটা তোমার মিনিমাম জানতেই হবে। তারপর কখন সমুদ্রে পণ্য নিক্ষেপণ করা হয়, তুমি এটা জানলে এটা অ্যান্সার করতে পারবা। জেটিসনের ফলে কোন ধরনের সামুদ্রিক ক্ষতির উদ্ভব হয়, এটা তুমি যদি এটা জানো তাহলে তুমি এটা জানবা। অব্যক্ত শর্তগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ের জন্য কয়ের জন্য দুইটার জন্যই কি ইম্পর্টেন্ট। তারপর সামগ্রিক ক্ষতি বলতে কি বোঝো, নৌ দায় বিমা কি জিনিস জানতে হবে। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। সামুদ্রিক ঝড় কোন ধরনের বিপদ, জাহাজ ব্যবসায়ের ভাসমান নৌপথের অধিক উপযোগী কেন, এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। ব্যক্ত শর্ত বলতে কি বুঝো, ওই যে ব্যক্ত অব্যক্ত দুইটাই কি ইম্পর্টেন্ট। আচ্ছা, বৈধতা সম্পর্কে যারা আর টু ডিপ জানতে চাও তাহলে হচ্ছে মানে ওই নৌ চুক্তিটা বা সে যে নৌ বিমা ক্লেম করবে সেটার বৈধতা কতটুকু, সেটা আসলে আর টু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমরা এটা বের করতে পারো। আর স্থলাভিষিক্তকরণ বলতে কি বুঝো, এটা তোমরা নিজেও জানো, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। যে মানে খুব বেশি ইম্পর্টেন্ট বলতে এটা তুমি হচ্ছে ওই যে ইউজুয়ালি যেটা হয় যে তোমার জাহাজ ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে বিমা কোম্পানি যদি তোমার পুরো জাহাজের পেমেন্ট দিয়ে দেয় তাহলে বিমা কোম্পানি ওই জাহাজের মালিক। ওকে, তো এই জিনিসটাই আসলে বোঝানো হয়েছে, এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। এবার আসে অগ্নিবিমা। অগ্নিবিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। কোন ধরনের চুক্তি, এটা ইম্পর্টেন্ট। নৈতিক ঝুঁকি, এটা মাথায় রেখো, নৈতিক ঝুঁকি মানে তুমি এটা পারলে এটাও পারবা, মানে এই নৈতিক ঝুঁকিটা সম্পর্কে বেশি আইডিয়া রাখো আর কি, এটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, অমূল্যায়িত বিমা বলতে কি বুঝো? অগ্নি বিমা আসলে অনেক প্রকারভেদ আছে, অগ্নি বিমার মধ্যে প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো প্রকারভেদগুলো বেশি ইম্পর্টেন্ট। এই নৈতিক সেম জিনিস, নৈতিক সেম জিনিস, মানে নৈতিক কনসেপ্টটা খুব ভালোভাবে পড়ে যাবে। আচ্ছা, আর অগ্নি বিমার ক্ষেত্রে প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট। ওকে, নৌ বিমার ক্ষেত্রেও সেম। ওকে, এবার আসি বিবিধ বিমায়। বিবিধ বিমার মধ্যে কি পড়বা? বিবিধ বিমা থেকে আসলে মানে যারা অ্যান্সার করার চিন্তা ভাবনা করো তারা আসলে এটা ভেবে চিন্তা ভাবনা করো যে আসলে আমার বানায় লিখতে হবে অনেক, কারণ এটার মধ্যে খুব অনেক ধরনের বিমা আছে আর এগুলো সম্পর্কে খুব বেশি বিস্তারিত লেখা নেই। তো সেই সাপেক্ষে যে গবাদি পশু বিমা যারা লিখবা তারা হচ্ছে কি ভালো মতো পড়ে যায়, যাতে কি পরীক্ষার হলে স্পেসিফিক্যালি বইয়ের লাইনগুলো যাতে লিখে আসতে পারো। মানে মুখস্থ করতে বলবো না আবারও, বাট ভুগিযোগী লেখার থেকে বইয়ের থেকে সলিড কিছু লেখার চেষ্টা করো। এরপর হচ্ছে কারণ আগের চ্যাপ্টারগুলো মানে অগ্নিবিমা বলো, নৌবিমা বলো, ওগুলোর মধ্যে আসলে কনসেপচুয়াল জিনিসপাতি থাকে। ঠিক আছে, যে মানে এখানে হচ্ছে তুমি প্রকারভেদ লিখতে পারো, বৈশিষ্ট্য লিখতে পারো, কার্যাবলী লিখতে পারো, সো অনেক কিছু লিখার মতো আছে, বাট এই চ্যাপ্টারের মধ্যে আসলে লিখার মতো খুব কম জিনিস আছে আর কি। বন্যা খরায় ফসল হানির জন্য কোন ধরনের বিমা প্রয়োজন, শস্য বিমা কেন করা হয়, মানে গবাদি বিমা আর শস্য বিমা, এই দুইটা বিমা কি থেকে কি বেশি কোশ্চেন আসে আর কি। মৎস্য বিমা, চিকিৎসা ব্যয় বিমা, নৈতিক ঝুঁকি, কিভাবে বিবিধ পলিসি প্রভাব ফেলে, দুর্ঘটনা বিমা, দুর্ঘটনা বিমাটাও ইম্পর্টেন্ট। এই দুর্ঘটনা বিমা, গবাদি বিমা আর শস্য বিমা, এই তিনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দুর্ঘটনা পঙ্গু বা মৃত্যু বা পঙ্গুত্বের জন্য কোন ধরনের বিমা করা হয়ে থাকে, এটাও ইম্পর্টেন্ট। সো আই হোপ হচ্ছে তোমরা আসলে সেকেন্ড চ্যাপ্টারের মতো একটা বিরাট বই কীভাবে শেষ করবা, মানে সিলেক্টিভ পড়াশোনা করবা, সেটা সম্পর্কে আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আই হোপ তোমরা উপকৃত হবা, কারণ আসলেই কিন্তু সামনে আসলে পড়ার যে খুব একটা সময় আছে এমনও না, বাট হয়তো বা তোমরা 1 মাস বেশি পাইছো আর কি, মানে ডেটটা হয়তো চেঞ্জ করতে পারে। এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু তোমার গ্যাপ কম, যেহেতু গ্যাপ কম তোমার মানে আলটিমেটলি সিলেক্টিভ পড়াশোনাই করতে হবে। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম, অ্যান্ড দেখা হবে পরে কোনো একটা ক্লাসে অথবা ভিডিওতে। আল্লাহ হাফিজ।